নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য আইজ হ্যাভ ইটের অনুকরণে বাংলা গল্প নয়নের আঙ্গিনা আপনাদের কাছে পরিবেশন করছি। এই বাংলা অনুকরণের রচনায় ও পরিবেশনায় রয়েছি আমি, পুলক চক্রবর্তী, ও নারী কণ্ঠে রয়েছে বিদুষা হালদার। শুরু হচ্ছে আজকের রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাভ ইট গল্পটির বাংলা অনুকরণ নয়নের আঙ্গিনায়। ট্রেনের কম্পার্টমেন্টটাতে তখন আমি কেবলমাত্র একলা প্যাসেঞ্জার। আমি যাচ্ছিলাম রোহানা। ঠিক সেই সময় কম্পার্টমেন্টে প্রবেশ করলো একটি মেয়ে। যে মহিলা আর পুরুষটি তাকে ছাড়তে এসেছে তারা খুব সম্ভবত তার মা বাবা। এই কথা বলছি কারণ তারা উভয়ে মেয়েটিকে খুব ডিটেলে বলে দিচ্ছিল ট্রেনে তার কি করা উচিত আর কি করা নয়। যেমন মহিলা কণ্ঠে উপদেশ এলো, শোন মনা, ট্রেনের জানালা থেকে মাথা বের করবি না। আবার পুরুষ কণ্ঠে উপদেশ এলো, কোনো অজানা লোক বেশি কথা বলতে এলে সিম্পলি ইগনোর করবি, বুঝলি? আচ্ছা বাবা, ঠিক আছে। এত ডিটেল ইনস্ট্রাকশন, মেয়ে ট্রেন যাত্রা নিয়ে এত উদ্রেক, মা বাবা ছাড়া আর কজনই বা করে? ট্রেন চলতে শুরু করে ও মেয়েটির মা বাবা দুর্গা নাম জপ করে শুভ যাত্রা কামনা করে। কম্পার্টমেন্টের এক কোণায় বসে আমি ভাবতে থাকি মেয়েটিকে দেখতে কেমন। ভাবতে থাকি বলছি এই কারণে, যেহেতু আমি সম্পূর্ণ অন্ধ। না, জন্ম থেকে নয়, একটা দুর্ঘটনার পরে। যাক, সেই কথা আজ নয়, নাই বললাম। তা যাই হোক, মেয়েটি যে চপ্পল পরেছিল সেটি আন্দাজ করতে পারি শব্দ শুনে। আসলে আমাদের অন্ধদের নয়ন না থাকার জন্য নাক ও কান সর্বদা খুব সক্রিয় থাকে। কিছু সময় পরে হয়তো কিছু ধারণা করতে পারবো মেয়েটিকে দেখতে কেমন, আবার নাও করতে পারি। সে যাই হোক, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর আমার মনটাকে ছুঁয়ে যায়। আচ্ছা, আপনি কি দেহারা যাচ্ছেন? আমি মনে হয় একটু অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার আওয়াজে মেয়েটি চমকে ওঠে। বাবা, লক্ষ্য করিনি যে কম্পার্টমেন্টে আরও কেউ আছে। এরকমটা অনেক সময় হয়, বুঝলেন, যে খুব ভালো নয়নের ক্ষমতা থাকলেও আমরা অনেক সময় কাছের বহু জিনিস দেখতে পাই না। আবার যাদের নয়নের ক্ষমতা ক্ষীণ হয়েছে তারা অনেক খুঁটিনাটি লক্ষ্য করে। মনে বড় বাসনা জাগতে লাগলো, কোনো প্রকারে যদি মেয়েটিকে না বুঝতে দেওয়া যায় যে আমি অন্ধ। যতক্ষণ আমি আমার সিটে বসে এই খেলাটা চালিয়ে যাব, মনে হয় তাতে মেয়েটির কাছে আমার অন্ধ হওয়াটা লুকানো খুব কঠিন হবে না। আমি সাহারানপুরে নামছি। আমার মাসি আমাকে নিতে আসবে সেখানে। আপনি কোথায় যাচ্ছেন? প্রথমে দেহারা, সেখান থেকে মুসৌরি। মুসৌরি? কি দারুণ! আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল এই সময়। এই অক্টোবর মাসে আমার পাহাড় খুব ভালো লাগে। একদম ঠিক বলেছেন। এটাই তো সেরা সময় পাহাড়ে ঘুরতে যাওয়ার। অতীতের স্মৃতিচারণা করে আমি আরও বলতে থাকি, এখন পাহাড় ডালিয়া ফুলে সেজে ওঠে। সূর্যের কোমল তাপ শরীরকে এক প্রাণবন্ত অনুভূতি দেয়। রাতে বনফায়ার করে তার সামনে বসে ব্র্যান্ডিতে চুমুক দেওয়া, উফ, এসব এক আলাদা অনুভূতি দেয়, তাই না? এখন বেশিরভাগ ট্যুরিস্ট চলে গেছে, তাই রাস্তাঘাট এখন ফাঁকা। অক্টোবর তাই একদম ঠিক সময়। বাবা, আপনি তো দেখছি খুব কাব্যিক মানুষ। মেয়েটি হঠাৎ চুপ করে যায়। তবে কি আমার কথা তাকে স্পর্শ করেছে, নাকি সে আমাকে একটা
আঁতেল ভাবছে। আর তখনই আমি এক বেফাঁস মন্তব্য করে ফেলি, আহ, আচ্ছা, বাইরে কি দেখা যাচ্ছে? মনে হলো আমার প্রশ্ন শুনে সে বিশেষ অবাক হয়নি, নাকি সে বুঝতে পেরেছে যে আমি অন্ধ। কিন্তু তার পরের পাল্টা প্রশ্ন আমার সকল সংজ্ঞাকে দূর করে দেয়। তা আপনি নিজেই বাইরে দেখুন না। আমি একটু নড়াচড়া করতে লাগলাম ও জানলা দিয়ে বাইরে তাকাবার ভান করতে থাকি। ট্রেনের চাকার আওয়াজ, ইঞ্জিনের আওয়াজ সমস্ত আমি মন দিয়ে শুনতে থাকি। ও মনের আঙ্গিনায় যেন দেখতে পাই টেলিগ্রাফ পোস্টগুলোকে পাশ দিয়ে যেতে। আচ্ছা, আপনি কি দেখেছেন যে গাছগুলো কেমন সরে যাচ্ছে মনে হচ্ছে, আর আমরা তখন স্থির হয়ে বসে আছি ট্রেনের মধ্যে? সেটা তো সব সময় হয়। আচ্ছা, আপনি কোনো জন্তু জানোয়ার বাইরে দেখতে পাচ্ছেন? না, খুব দৃঢ়ভাবে বললাম আমি। আমি জানতাম যে ইদানিং দেহারার জঙ্গলে আর বিশেষ তেমন জন্তু জানোয়ার অবশিষ্ট নেই। জানলা থেকে মুখ ফিরিয়ে এবার আমি মেয়েটির দিকে তাকাই। কিছুক্ষণ আমরা উভয়েই চুপচাপ হয়ে বসে থাকি। আচ্ছা, আপনার মুখটা কিন্তু খুব ইন্টারেস্টিং। হয়তো একটু বেপরোয়া বক্তব্য ছিল এইটা, কিন্তু একই সাথে আমি এটাও জানতাম যে এটা একটা সেফ রিমার্ক। কারণ খুব খুব কমেই আছে যারা রূপের প্রশংসাকে অগ্রাহ্য করতে পারে। সে আমার মন্তব্য শুনে হাসতে লাগে, খুব সুরেলা মিষ্টি হাসি। আসলে কি জানেন, এই আপনার থেকে প্রথমবার শুনলাম যে আমার মুখটা ইন্টারেস্টিং। এতদিন অবধি আমি মানুষকে কেবল এইটা বলতে শুনেছি যে আমার মুখটা খুব সুন্দর। আপনিও কিন্তু বেশ মিশুকে স্বভাবের, কিন্তু আপনি এত সিরিয়াস কেন? কথাটা শুনে আমার মনে হয় একটু হাসি, কিন্তু হাসার কথাটা আমাকে যেন আরও একাকী ও ডিপ্রেসড করে তোলে। আহ, খুব শীঘ্রই আপনার স্টেশন আসতে চলেছে, বুঝলেন? বাঁচা গেছে। আমার আবার ট্রেনে 2-3 ঘন্টার বেশি পৌঁছতে ভালো লাগে না। কিন্তু আমার তখন আরও অনেক সময় তার সাথে বসতে ইচ্ছে করছিল, তার কথা শুনতে ইচ্ছে করছিল। এই ট্রেন থেকে নেমে যাবার পর হয়তো সে আমাদের এই ছোট্ট দেখাটিকে ভুলে যাবে, কিন্তু আমি জানতাম যে এই সময়টা আমার হৃদয়ে থেকে যাবে অনেকক্ষণ। ট্রেনের গতি ধীরে ধীরে কমতে থাকে। মেয়েটি এবার উঠে পড়ে ও নিজের জিনিসপত্র গোছাতে থাকে। আমি বসে ভাবতে থাকি যে সে তার চুল খোপা করে বেঁধেছিল, নাকি তার চুল খোলা ছিল, নাকি তার চুল ছোট করে কাটা। ট্রেনটি এবার স্টেশনে প্রবেশ করে। বাইরে মানুষের কোলাহল শুনতে থাকি। কুলি, ভেন্ডার সবাই মিলে চেঁচামেচি করছে। আর এরই মধ্যে এক উচ্চ স্বরে নারীকণ্ঠ মেয়েটির নাম ধরে চেঁচিয়ে ওঠে। বুঝতে পারি তার মাসির আগমন হয়েছে। আসছে। মেয়েটি এত কাছে এসে কথাটি বলল যে আমার মন করল তার সাথে একবার হাত মেলাই, কিন্তু তার আর সময় পেলাম না, কারণ মেয়েটি তাড়াতাড়ি কামরা থেকে বেরিয়ে যায়। বাইরে তখন কোলাহল শোনা যায়। এক ব্যক্তি কামরাতে উঠতে গিয়ে হোঁচট খায়। কিছুক্ষণ পর ট্রেনের দরজা আবার বন্ধ হয়ে যায়। গার্ড হুইসেল দেয় ও ট্রেন আবার চলতে শুরু করে। কম্পার্টমেন্টে এবার এক ব্যক্তি প্রবেশ করে। আমি আবার গিয়ে জানলার ধারে বসি ও বাইরের দিকে তাকিয়ে থাকি, যদিও আমার চোখের সামনে তখন শুধুমাত্র এক কালো চাদরের প্রলেপ ছিল। আপনার আগের সহযাত্রীর মতন আমি কিন্তু অত সুন্দর নই, তাই আমাকে একটু মার্জনা করবেন। কিছু মনে করবেন না, একটু মজা করছিলাম। না না, ঠিক আছে। জানেন, আহ, মহিলাটি খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, বলতে পারেন তার চুলটা লম্বা ছিল না ছোট? মাপ করবেন,
আমি তার চুলটা অত লক্ষ্য করিনি। আসলে আমি তার চোখ দুটো দেখছিলাম। কি সুন্দর চোখ দুটো, কিন্তু কি দুর্ভাগ্যতা, সে সম্পূর্ণ অন্ধ। আপনি লক্ষ্য করেননি? किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है।